যারা ভূতে বিশ্বাস করি, ভূতের কথা শুনলে কিন্তু একটু আতঙ্ক ফিল করলেও দেখতে সবারই হয়তো ইচ্ছে করে। ধরুন শুনলেন পার্শ্ববর্তী এলাকায় কাউকে ভূতে ধরেছে। তো দেখার উৎসুকতা সবার মধ্যেই আছে। আপনি গেলেনও সেখানে। কিন্তু যখন আসলেন, আপনি কিন্তু একা আসলেন না। সঙ্গে সেই অশরীরী আত্মাকেও সঙ্গে নিয়ে আসলেন। ভয় লাগবে কিনা? নমস্কার বন্ধুরা, আমি রুমকি। আজকেও কিছু অদ্ভুত ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ইন্ট্রো তো দিয়েই দিলাম। আজকেও কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এবং যারা এরকমই ঘটনা শেয়ার করতে চান, কি করে করবেন? করে দিতে পারেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায়গল্প@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। এই ঘটনাগুলি কিন্তু আপনারা পাঠান। একটা ঘটনাও কিন্তু কাল্পনিক নয় বা লিখিত নয়। আপনারা যেভাবে পাঠান সেভাবেই আমি তুলে ধরার চেষ্টা করি। প্রত্যেকটা ঘটনা সত্যি, প্রত্যেকটা ঘটনা সত্যি ভৌতিক ঘটনার আ বলতেই পারেন। কিন্তু যারা বিশ্বাস করেন না, যারা মানেনই না যে ভূত-প্রেরত আছে বলে, বা এরকম অলৌকিক বা অন্য ডাইমেনশন এ থাকা এন্টিটি মানে পৃথক সত্তাও আছে, তাদের উদ্দেশ্যে বলব যে আমরা কিন্তু কোন রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না, বা বলতে আমরা কাউকে বলিও না যে আপনারা বিশ্বাস করুন। যদি বিশ্বাস করতে একান্তই অসুবিধা হয়, বিশ্বাস করতে পারছেন না, সেই ক্ষেত্রে বলব প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ ছোটবেলায় গল্প শুনতে তো আমরা সবাই ভালোবাসতাম। হয়তো সেই 'সাত ভাই চম্পা' বা সেই 'সোনার কাঠি রূপার কাঠি', যেটা হয়তো এখন অবাস্তব মনে হতো, কিন্তু সেখানে কিন্তু আমাদের কল্পনার জগতে আমরা সেই গল্পে কিন্তু হারিয়ে যেতাম। তো সেই ফিলিংসটাই না হয় আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা। আর দেরি করব না, চলে যাব প্রথম ঘটনায়, ঝর্ণা বড়ার ঘটনায়। ঠিক আছে? ঝর্ণা একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেছে। এটা ওর রিলেটিভ এর মধ্যে, নাম মেনশন করতে যদিও মানা করেছে। তো রিলেটিভ এর সঙ্গে হয়েছে এরকম একটা ঘটনা। হ্যাঁ? তো চলো ঝর্ণার ঘটনাটা শুনি। তো এটা কিন্তু আসামের ঘটনাই। হ্যাঁ? আমি বলেছিলাম যে আসাম থেকে অনেক ঘটনা আসছে। তার মধ্যে একটা আজকে সিলেক্ট করে নিয়েছি। তো ঝর্ণার রিলেটিভ এর যেমন কথা বললাম, তো ঝর্ণার মানে দাদা বৌদি, হ্যাঁ? বৌদির নাম হলো প্রিয়াঙ্কা। হ্যাঁ? তো প্রিয়াঙ্কার হাসব্যান্ড তো ওখানেই থাকে, ওরা ভাড়া বাড়িতে থাকে। তো প্রিয়াঙ্কার হাসব্যান্ডের এক কলিগ নতুন নতুন বিয়ে করেছে। ওদের বিয়েটা কিন্তু মানে ওদের গ্রামের বাড়িতেই হয়। হ্যাঁ? মানে কলিগের বিয়েটা। কলিগের নাম না হয় উত্তম বাবু দিয়ে দিলাম, ছদ্মনাম ইউজ করছি। উত্তম বাবুর বিয়ে গ্রামের বাড়িতে হয়। তো কি হয়, মানে ওরকম ভাবে পার্টি বাগেরা এখানে কিছু দেওয়া হয়নি। তো একদিন যেহেতু উত্তম বাবুর খুব কাছের আরকি কলিগ হলেও হয় না, একটা ফ্রেন্ডশিপ এর মতো হয়ে যায়। সে হলো প্রিয়াঙ্কার হাসব্যান্ড, হ্যাঁ? রণজয়। তো রন বলে বলছি আমি। তো রন বাবু খুব ক্লোজ ফ্রেন্ড। তো একদিন মানে উত্তম বাবু বললেন যে মানে তখন মানে আগে যেইখানে থাকতেন পিজি টাইপের, তো নতুন বিয়ে করেছে, ঘরে ভাড়া এসছে। তো বলছে যে নতুন ভাড়া এসছি, সবারকে তো না হয় পরে পার্টি দেবো, কিন্তু তোর সঙ্গে তো আমার ওরকম রিলেশন না, ঘরে আয়, আমার বউ একদিন রান্না বাড়ি করবি, দুপুরবেলা লাঞ্চ করবি তুই আর বৌদি, মানে প্রিয়াঙ্কা বৌদি। বলছে ঠিক আছে। তো একদিন সানডে দেখে প্রিয়াঙ্কা এবং রন উত্তম বাবুর বাড়িতে চলে গেছে। নতুন বউ, টুকটুকে বউ, খুব সুন্দর। কিন্তু জানো তো বলে না বিয়ের পর পর কত জৌলুস হয়, বিয়ের পর পর একটা এক্সট্রা গ্ল্যামার, একটা আলাদা সৌন্দর্য মানে উদ্ভাসিত হয়। প্রিয়াঙ্কা মানে মানে উত্তম বাবুর বউকে দেখে না বলছে মানে চোখে ডার্ক সার্কেল, মানে অনেকদিন রাতের থেকে ঘুম হয় না, মানে সেই জৌলস তো নাই, মানে একটা কালচে চোখ। তখন প্রিয়াঙ্কা না এমনি ইয়ার্কি করে বলছে, যেহেতু মানে উত্তম বাবুর ফ্রেন্ডের বউ, তো ফ্রেন্ডের মতো হয়েছে, কিন্তু কি গো নতুন রাত্রে কি ঘুম টুম হয় না নাকি? তো না প্রিয়াঙ্কার দিকে না উত্তম বাবুর ওয়াইফ এরকম করে তাকিয়েছে, তাকে বলছে আমরা না এই বাড়িতে থাকবো না, মাত্র ১ সপ্তাহ হয়েছে এসছি, বাট আমরা না থাকবো না, আমি না পারছি না গো এই বাড়িতে থাকতে। তোমার ও মানে উত্তম বাবুর কথা বলছে, ও না খুব মানে খুঁজছে বাড়ি, ইনফ্যাক্ট দাদাকেও মানে রন বাবুকেও বলবেন একটা বাড়ি খুঁজে দিতে, আর পারছি না। তো প্রিয়াঙ্কা বলছে মাত্র এসছো, কি হয়েছে? বলছে তোমার ও তো মানে উত্তম বাবুর কথা বলছে, ও তো আগে মেসে থাকতো, এই বাড়িটা ভাড়া মানে বিয়ে যখন ঠিক হয় তখন ভাড়া পড়ে গেছে। ঠিক আছে, কিন্তু এই বাড়িতে আসার পর জানো তো আমি প্রচন্ড অস্বস্তিতে ফিল করছি। বলছে কি অস্বস্তি ফিল করছো? নতুন বিয়ে হয়েছে, তোমাদের হাজবেন্ড ওয়াইফের রিলেশন তো ঠিক আছে। বলছে না না, হাজবেন্ড ওয়াইফের রিলেশন ঠিক আছে, কিন্তু জানো তো এই বাড়িতে আসার পর না আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারলাম। বলে কি? তো বলছে যখন ও অফিসে চলে যায়, আমি যেমন আমার মানে একটা কাজ করে আসার পর দেখি
মানে কাজ শেষ করতে পারি না, মনে হয় কি ঘর গুছিয়ে গেলাম, রান্না করতে গেলাম, রান্না করে এসে মনে হচ্ছে কি ঘর গোছানোটা যেমন ঘর গোছানোর মতো রয়নি, মানে কেমন যেন আগোছালো আগোছালো আবার গোছাতে থাকে। মানে ও বলতেই পারো যে দুজন মানুষের সংসার কি কাজ, কিন্তু বিশ্বাস করে একটা মুহূর্ত আমি সময় পাই না। তারপর ও যখন আসে মানে প্রিয়াঙ্কাকে সব লজ্জার বলছে তোমার সঙ্গে আমার প্রথম দেখা, হয়তো তুমি কি ভাবে, বাট সত্যি কথা বলতে আমি না কাউকে বলতে পারছি না, তোমাকে দেখে মনে হচ্ছে কি আমি বললে হয়তো শান্তি পাবো। তো বলছে কি হয়েছে, প্রিয়াঙ্কা বলছে কি হয়েছে বলো, আমি সব শুনবো। বলছে ও যেমন নতুন মানে বিয়ে হয়েছে আমাদের, হয়তো চা টা খাওয়ার পর হয়তো আমার কাছে একটু আসতে চাইলো বা একটু আদর করে জড়িয়ে ধরতে চাইলো, হঠাৎ রান্নাঘরে না ঝনঝন ঝনঝন করে আওয়াজ, প্রথম দিন এরকম হয়েছে, ঝনঝন করে আওয়াজ, এই ধরো 3 দিন আগের ঘটনা, আওয়াজ করে না সব পড়ে গেল। তো আমরা দৌড়ে গিয়ে দেখলাম কি সত্যি সত্যি জানো আমি কি সুন্দর মানে ওই র্যাক গুলি আছে না ওখানে এত সুন্দরভাবে বাসনগুলি সেট করে রেখেছি, সব বাসন পড়ে গেল। তো ও আমাকে বলছে যে তোমাদের উত্তম দা বলছে যে কি গো তুমি বাসন টাসন কি ঠিকঠাক করে রাখোনি, ঝনঝন করে পড়ে গেছে। আমি না ওর দিকে তাকাচ্ছি, আসলে ঘরে তো আমি কাজ করতাম, পড়াশোনা করলেও কাজ করতাম, কিন্তু ও ভাবছে হয়তো নতুন নতুন কাজ করছি বলে আমি ঠিকঠাক করে গুছাতে পারছি না, কিন্তু ওকে আমি গুছিয়ে উঠতে পারছি না। তবে সেদিন রাত্রেই যেন একটু ও আমার কাছে আসার চেষ্টা করছে, একটু আদর করতে চেষ্টা করছে। হঠাৎ আমি যেমন, হ্যাঁ মানে ওকে মানে যখন আমরা ওই মুহূর্তটা মানে কাটাতে চাইবো সুন্দর একটা মুহূর্ত, আবার সেই রান্নাঘরে মনে হচ্ছে কি কেউ রাগের চোটে বাসন টাসন ঢিলিয়ে ফেললে যেরকম হয় না, দৌড়ে গেছি, আবার দেখি ও তোমার দাদার সামনেই, জানো তো উত্তম দার সামনেই আমি সবকিছু ইয়ে করে রাখলাম, গুছগাছ করে রাখলাম, আবার সেই ঢিল ঢাল এরকম মানে 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 ঢিলে ঢিলে এ, মানে রেগে গেলে কেউ যদি মানে জোরে জোরে বাসন মানে ছুঁড়ে ফেলে না, জাস্ট লাইক দ্যাট ওরকম হচ্ছিল। বলছে আমি না শান্তি পাচ্ছি না, এটা তো ছাড়ো, এটা তো গেল রাত্রের কথা, মানে তারপরের দিন মানে আমার এই অবস্থা দেখে ও একটু মনে মনে ভাবছে, কারণ এগুলি তো নর্মাল না, কারণ ওর সামনে সেদিন আমি যখন গুছিয়েছিলাম, যে ও যখন বলেছিল তুমি হয়তো গুছাতে পারোনি, ওর সামনে কিন্তু দাঁড় করিয়ে গুছিয়েছিলাম, ও নিজে দেখেছে সব ঠিকঠাক করে গুছানো, ওই বাসন কিভাবে পড়ে যায়। তারপর জানো তো সেদিন মানে দুপুরবেলা ও তো বুঝতে পেরেছে আমার অবস্থা প্রচন্ড মানে অন্যদিকে যাচ্ছে, তো বলছে যে তুমি চিন্তা করো না, ঠিক আছে তোমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আমি অন্য ঘর দেখছি, আমারও মনে হচ্ছে ঘরটা ঠিক না বলে, মানে ও আমাকে কনসোল করবে, একটু আদর জড়িয়ে ধরে একটু কনসোল করার চেষ্টা করছে। তুমি বিশ্বাস করবে না, বাথরুমের দরজাটা না কেউ যেমন রাগের চোটে এমন জোরে ধাক্কা মেরে খুললো না, বাথরুমের যে ওই কবজিগুলি থাকে না ওটা একটা পুরো খুলেই গেছে, মানে বাথরুমের দরজাটা এরকম করে হয়েছে, মানে ভেঙে যাওয়ার মতো। তো বলছে এটা তো নর্মাল না। তখন না প্রিয়াঙ্কা বলছে যে দেখো আমি জানি না কেউ বিশ্বাস করবে কি কি করবে না, কারণ আমি এই ছোটবেলায় অনেক কিছু মানে আমার মামার মামার বাড়িতে এরকম অনেক কিছু আমি শুনেছি এবং দেখেছি, আমি কিন্তু তোমার কথা বিশ্বাস করি, আর যদি একান্তই অসুবিধা হয় তুমি আমাদের বাড়ি চলো না। আম, মানে বাবার বাড়ি যাওয়ার কি দরকার, আমাদের বাড়িতে এক্সট্রা তো রুম আছে, আমাদের বাড়িতে তোমরা দুজন থাকো, আর কিছু হবে না, চল ইয়ে করো। তো এই কথাটা নিয়ে কিন্তু রন আর উত্তম বাবু আলাপ আলোচনা করছে। তো উত্তম বাবু রনকে যখন বললেন যে একটা ভালো বাড়ি দেখেন, তো উত্তম বাবু কিন্তু রনও কিন্তু উত্তম বাবুকে সেম মেয়ে মানে ইয়েটাই দেয়, অফার করে যে তুই আমার ঘরে চলে আয়, তো পরে যখন বাড়ি ভাড়া পারবি চলে যাবে, কেন বৌদিকে বাবার বাড়ি পাঠাবি। বলছে না না তুই খোঁজ, তো মানে বৌদিও একটুক্ষণ গিয়ে ঠিকঠাক থাকবে না, তো ঠিক আছে, মানে বাবার বাড়িতে গেলে সবাই তো একটু মানে মাইন্ডটা ভালোই হয়ে যায়। ঠিক আছে, তো ওরা কিন্তু বারবার বলেছিল। তো সেই দিন থেকে সেদিন তো চলে আসলো ওদের বাড়ির থেকে, ওদের বাড়ির থেকে তো চলে এসছে। এখন শোনো ব্যাপারটা কি হয়েছে, এখন ওদের সঙ্গেও এক্স্যাক্টলি সেই সেই ঘটনা হওয়া শুরু করেছে। অ্যাকচুয়ালি কি জানো তো, প্রিয়াঙ্কা যেহেতু উত্তম বাবুর ওয়াইফের সঙ্গে একা কথা বলেছে, রনজ কিন্তু জানে না প্রিয়াঙ্কা মানে উত্তম বাবুর ওয়াইফ প্রিয়াঙ্কাকে কতটুকু বলেছে, বা এদিকে প্রিয়াঙ্কা জানে না উত্তম বাবু রনকে মানে ওর হাজবেন্ডকে কতটুকু কথা বলেছে, খালি বলেছে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওইটুকুনি, হ্যাঁ। দুজনে বললো আমিও বলেছি ওদেরকে চলে আসতে, তো রন বলছে আমিও বলেছি জানো, কিন্তু বললো যে বাবার বাড়ি পাঠিয়ে দেবে, আর তুমি একটু আশেপাশে আমাদের বাড়ির মালিকদেরকেও বলে রেখো, তো যদি আশেপাশে কোনো ঘর টর থাকে তো একসাথেই থাকবে আর কি, টেনশনও থাকবে না, ঠিক আছে। তো ওই রাত্রে তো খাওয়া মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রাত্রে এসে বলছে যে প্রচন্ড হ্যাভি খাওয়া হয়ে গেছে, অত বেশি কিছু করবো না, ওই চাল ডালে ফুটিয়ে খেয়ে নেবো। খেয়েছে। এন্ড ডেফিনেটলি এদেরও বিয়েরও বেশি সময় হয়নি, 1 বছরও হয়নি, মানে লাগালাগি বিয়ে করেছে আর কি। আগে রন বিয়ে করেছে, তারপর উত্তম বাবু, রন বাবুর 1 বছর হয়নি। ইন দ্যাট টাইম কি হয়েছে, সেদিন ওরা হাজব্যান্ড ওয়াইফ একটা সুন্দর মুহূর্ত কাটাতে যাবে,
বিশ্বাস করবে না, মানে পুনরাবৃত্তি যাকে বলে। এবার প্রিয়াঙ্কা এবং রণবাবুর রান্নাঘর ঝনঝন ঝনঝন করে বাসন পড়ে গেছে। ওরা যে বিছনায় বেডরুমে শুয়ে আছে, মানে দুজন, মানে হয়তো হাক করেই শুয়েছিল, এরকম করে তো স্টপ হয়ে গেছে, কারণ দুজনেই মানে বুঝতে পারছে না, যেটা মাত্র শুনে আসলো ওদের ঘরে কি করে শোয়া শুরু করলো। অ্যান্ড ওদের ঠিক শুয়ে আছে তো, ধরো বিছানাটা খুব সুন্দর ওই সিংহাসন টাইপের, ঠিক পেছনে হলো একটা জানলা, মানে দুপাল্লার জানলা। জানলাটা না কেউ ঢক 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 করে এরকম করে যেমন বাড়ি দিয়ে উঠে, আর ওরা না চমকে উঠেছে। একজনের মুখের দিকে আরেকজন তাকানো শুরু করলো। তখন এক্সকিউজ মি, প্রিয়াঙ্কা বলল যে সেম কথা জানো, উত্তম বাবুর ওয়াইফ কিন্তু, উত্তম বাবুর ওয়াইফ নাম ধরেই বলছে যে ও কিন্তু আমাকে বলেছে ওদের সঙ্গে এরকম এরকম হয়েছে। রন বলছে যে ওদের সঙ্গে হয়েছে, আমরা তো এত বছর ধরে এই বাড়িতে থাকি, আমাদের সঙ্গে তো এরকম হয়নি, এটা আমাদের সঙ্গে কি হচ্ছে। তো বলছে যে, তখন আবার মানে রণবাবুই বললেন, রণবাবুই বলছেন যে হতে পারে যে দুজনে ওগুলি শুনে এসছি তো, আমাদের মাইন্ডে এমন ভাবে জিনিসটা গেঁথে গেছে যে দুজনেই বিশ্বাস করি। হয়তো এমনিই পড়েছে বাসন, হয়তো এমনিই পড়েছে, বা এরকমও হতে পারে যে কেউ হয়তো শয়তানি করে দরজা ধাক্কা মেরে চলে গেছে, মানে জানলা বাড়ি দিয়ে চলে গেছে। কিছু হবে না, যাও বাদ দাও। তো যাই হোক, ওই দিন এত ভয় পেয়েছিল, আর কোথায় আর কি সেই মুহূর্ত কাটানো, দুজন দুজনের মতো ঘুমিয়ে গেছে, কিচ্ছু হয়নি সেদিন। তারপর যাই হোক, গেল তো, উনি তো আবার পরের দিন সকালে ইয়েতে চলে গেলেন, অফিসে চলে গেলেন। সেদিন রাত্রেবেলা সন্ধ্যাবেলা মানে ফোন করেছে, হ্যাঁ, মানে রনবাবু ফোন করেছে যে চলো আজকে একটু বাইরে থেকে ডিনার বাগেরা করে আসবো, আর রান্না বান্নার দরকার নেই, যদি থাকেও ফ্রিজে সব করে মানে রেখে দিও, কালকে কাজে চলে আসবে। ঠিক আছে। ও মানে ও মানে যেহেতু রনবাবু শাড়ি পরাটা খুব পছন্দ করেন, তো প্রিয়াঙ্কা খুব সুন্দর একটা শাড়ি বের করেছে, শাড়িটা পরে যাবে, হ্যাঁ। তো শাড়িটা বের করে ট্রে রেখেছে, তো ফ্রেশ ট্রেশ হয়ে মেকআপ বাগেরা করে শাড়িটা পরবে, শাড়িটা পরতে গেছে জানো, শাড়িটা পুরো ফাটা ফাটা, মানে অনেক দিনের পুরনো শাড়ি হয়ে গেলে যেমন মিডিলে মিডিলে ফেটে ফেটে যায় না, ওরকম ফেটে 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 গেছে। অথচ ও তো নতুন বিয়ে হয়েছে, সব শাড়ি তো নতুন, এরকম তো ফাটার কথা নয়, 1 বছরও হয়নি বিয়ে হয়েছে। তো না, ও না একদম পুরো অচমকা, বলেছে এটা কি হচ্ছে, তখন না ও মানে ভয়ে রনকে ফোন করেছে, বলছে রন, আহ, কিছু একটা করো, আমার আমার মনে হচ্ছে যেটা ওদের সঙ্গে হচ্ছে এক্স্যাক্টলি আমাদের সঙ্গে ওই জিনিসটা হওয়া শুরু করেছে। তুমি দেখ, বলেছি যে এরকম এরকম শাড়িটা বের করে রেখেছি, মানে ওর শ্বশুর বাড়ির থেকে কেউ দিয়েছে শাড়িটা, পিওর সিল্ক শাড়ি ছিল, নতুন শাড়ি, বলে এরকম এরকম ভাজে ভাজে ছিঁড়ে গেছে, আমার এত পছন্দের শাড়ি, তুমি এত পছন্দ করতে, সবসময় অ্যাডমায়ার করতে, এই শাড়িটা পরলে দেখো কি অবস্থা। তো রন তো আমি তো বললাম দুজনেই বিশ্বাস করে, তো এখন রনরও একটু মনে মনে ভয় পাওয়া শুরু করছে, বলছে ঠিক আছে চলো আজকে রাতটা দেখে নিই, তারপর কালকে কিছু একটা করছি। তো রাত্রেবেলা মানে রন এটা মানে দেখার জন্য সত্যি ওরা কাছে আসলে কিছু হয় কিনা, তো প্রিয়াঙ্কাকে ধরে না একটু আলতো ভাবে চুমু খেতে যাবে, কিস করতে যাবে, ইন দ্যাট টাইম আবার ঝনঝন ঝনঝন করে বাসন পড়ে গেছে। তো রনও আর বলছে আর দরকার নেই রান্নাঘরের, বুঝে গেছি যে ওখানে ছিল সে এখানে আমাদের সঙ্গে চলে এসছে, আর কিছু বলার দরকার নেই, কালকে আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি। ঠিক আছে। তো ওখানে অ্যাকচুয়ালি রন বিয়ে করেছে, 1 বছর হয়নি, রন কিন্তু এখানে অনেক দিন ধরে আছে, হ্যাঁ। প্লাস যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে, আমি তো বললাম ওদের রিলেটিভ, তো ওর মাকেই ফোন করেছে, ফোন করার পর বলছে যে মানে এরকম এরকম হয়েছে, কি করব। তো ওর মা একজন বেজের নাম্বার দিলেন, বলছে তুমি ওর সঙ্গে কথা বলে, তো যদি বলে যেতে তুমি চলে যেও, হ্যাঁ। তো বেজের সঙ্গে ফোনে কথা বলে বলছে, বেজ বলছে না তোমরা দুজনই আসো। ইনফ্যাক্ট বলেছে যদি ওরা দুইজন থাকে, মানে উত্তম বাবু এবং ওনার স্ত্রী, ওদেরকেও আসতে বলো। তো উত্তম বাবু ওনার স্ত্রীকেও আসতে বলেছে, ওরাও গেছে। যাওয়ার পর তো বেজ চারজনকে বসিয়ে বলছে যে কি কি হয়েছে বলো। তো প্রথমে উত্তম বাবু বলেছে, তারপর অ্যাজ ইট ইজ রনও সেম ঘটনার পুনরাবৃত্তি মানে করলো। তখন উত্তম বাবু একটা কথা বললো যে কিন্তু রন, তোরা যেদিন আমাদের বাড়ি থেকে খেয়ে চলে গেলি না, তারপর থেকে কিন্তু আমাদের বাড়িতে কোনো রকমের প্রবলেম হয়নি, আমরা খুব ভালোভাবে আছি, ইনফ্যাক্ট আমরা তো ভাবছি আর বাড়ি চেঞ্জ করব না। মানে বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে। বেশ বলেছে, বলছে হ্যাঁ এটা তো হবেই, কারণ ও যে তোমাকে প্রবলেম করছিল সে তোমাদের মানে ওদের সঙ্গে চলে এসেছে, তাই তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। মানে ওরা ডিসাইড করে নিয়েছে আর বাড়ি মানে ওরা চেঞ্জ করবে না, যেহেতু আর কোনো রকমের প্রবলেম হচ্ছে না। আমি হাসছি, মানে ভাবো কিন্তু যারা এই জিনিসগুলি ফেস করছে ওদের কিরকম প্রবলেম হবে। আর ভূতটা কেমন, মানে ভূতের ক্যারেক্টারিস্টিক্স
এটা কি বলবো, মানে যেখানে হাজবেন্ড ওয়াইফ একটু ক্লোজ আসতে চাইবে, সেই মানে বলে না ওই রকম একটা থার্ড পার্সন কাবাব মে হাড্ডির মতো এসে চলে আসছে, কেন আসছে ভগবান জানে। তো ব্যাস বলছে যে তখন বলছে যে যেহেতু উত্তম বাবুর ওখান থেকেই ঘটনাটা শুরু হয়েছে, তো বলছে তুমি খোঁজ খবর নিয়ে দেখো তো তোমাদের পাড়াতে কোনো রকম আনন্যাচুরাল ডেথ হয়েছে নাকি ইদানিং এর মধ্যে, ধরো আমি যতদূর জানি উইদিন 1 মান্থের মধ্যে। আর ওরা তো এসছে জাস্ট 1 সপ্তাহ হয়েছে, উত্তম বাবুরা ওই বাড়িতে ভাড়া এসেছিলেন। তো উত্তম বাবু বলছে ঠিক আছে, তো বলছে আমি তোমাদেরকে যা যা প্রিকশন নেওয়ার নিয়ে নিচ্ছি, কিন্তু যদি মানে ওরকম হয় তাহলে ওই বাড়ির মানে কোনো আনন্যাচারাল ডেথ হয়ে থাকে ওই বাড়ির সঙ্গে কথা বলতে হবে। তো উত্তম বাবু গিয়ে বাড়ির মালিককে বলছে যে দেখুন আন্টি আমি তো মাত্র 7 দিন হয়েছি, কিন্তু বললো যে আমাদের সঙ্গে এরকম প্রবলেম হচ্ছে, তো আমাদের সঙ্গে শেষ হওয়ার পর এখন আমার বন্ধুর সঙ্গে হওয়া শুরু করেছে। আচ্ছা, আহ আমরা যার সঙ্গে যাকে দেখাচ্ছি উনি বলেছেন আশেপাশে এরকম কোনো আনন্যাচারাল ডেথ হয়েছে কিনা। তো পট করে তার মাথায় আসেনি, তো ওনার হাজবেন্ডও শুনছিলেন, গৃহকর্ত্রী মানে যে মাকান মালিক উনিও শুনছিলেন, মালকিনও শুনছিলেন। তো মালিক বলছে হ্যাঁ হয়েছে তো, এই আমাদের পাড়ার যে 3 নম্বর বাড়িটা ওখানেই তো হয়েছে। বলছে ওখানে হয়েছে মানে, তো বলছে অ্যাকচুয়ালি মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো, হ্যাঁ খুবই ভালোবাসতো, ওদের বিয়ে ঠিকও ঠিক, কিন্তু মেয়েটাকে ডিচ করে দেয় ছেলেটা। মানে এদিকে ওদের বিয়ে ঠিক, কিন্তু ছেলেটা মানে আরেকজনের সঙ্গে বিয়ে করে নেয়। কিন্তু ছেলেটার বাড়ি কিন্তু আবার ওর ব্যাপারে জানতো, ছেলেটা যখন বলেছে একা বিয়ে করব না, তো এদেরকে কোনো ইনফরমেশন না দিয়ে মানে তোমার সঙ্গে বিয়ে ভেঙে দিচ্ছি বা সামথিং ওরকম কিছু না বলেই ওই মেয়েটার সঙ্গে বিয়ে করে দেয়। আর এই জিনিসটাই মেয়েটা না নিতে পারেনি। অ্যান্ড তারপরে নাকি এই জিনিস মানে এই কাণ্ডটা করে ফেলে আর কি। আর তারপর থেকে কিন্তু ওর মানে নতুন যেহেতু দম্পত্তি এসেছিল, ওরও তো একটা স্বপ্ন ছিল, হয়তো এটাই রিজন ছিল। তো এই কথাটা জানার সঙ্গে সঙ্গে কিন্তু বেজকে ফোন করে বলছে যে এরকম এরকম হয়েছে, পেয়েছি। তো বলছে যে তুমি ওদের তোমার মানে মাকান মালকিনকে ফোনটা দিতে বলেছে। তো ফোন করে বলছে যে আপনাদের সঙ্গে কি ওদের পরিচয় আছে, বলছে পাড়ার তো অনেকদিন, আমরাও অনেকদিন ওরাও অনেকদিন, এমনি তো পরিচয় আছে, কিন্তু খুব খারাপ একটা ঘটনা ঘটে যাওয়ার পর তো অত বেশি ইয়ে করি না, কারণ ওই একই টপিক চলে আসে তো ওদেরও কষ্ট হয়। তো বলছে আপনি ওদের বাড়ি যান, গিয়ে বলেন যে ওনার মেয়ের প্রপার কিন্তু কাজ হতে হবে, ওনার মেয়ে কিন্তু কষ্ট পাচ্ছে, নিজে তো কষ্ট পাচ্ছে ওদেরকেও কষ্ট দিচ্ছে, তো আপনি কিভাবে বলবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো গৃহকর্ত্রী বলছে যে না এটা তো খারাপ, সত্যি মেয়েটা কষ্ট পাচ্ছে, বেচারি জীবিত দশায় কষ্ট পেয়ে গেল, এখন মৃত্যুর পরেও কষ্ট পাচ্ছে। তো ওই বাড়িতে যাওয়ার পর খুলে বললো যে এরকম এরকম ও কিন্তু কষ্ট পাচ্ছে, কারণ আমরা তো সবাই জানি মেয়েটা ওকে তো ওর ভালোবাসার মধ্যে তো কোনো খাত ছিল না, ও তো সত্যি ভালোবেসেছিল, এখন ওর সঙ্গে এরকম হয়েছে, খুব কষ্ট পেয়ে মানে কষ্ট নিয়ে মেয়েটা গেছে, এখনো কিন্তু কষ্ট পাচ্ছে, আমার মনে হয় কিছু করা উচিত। তো ওর মা বলছে কেন কিছু হয়েছে, তো বলছে কিছু নেই, মানে ওরকম করে তো বলেনি, বলছে ওকে অনেকেই দেখেছি, মানে এরকম করে বলেছে অনেকেই দেখেছি আমরা, ইনফ্যাক্ট আমার বাড়ির পাশে ঘুরফির করতে আমি নিজে দেখেছি। মিথ্যে কথা বলেছে, কারণ পট করে এরকম করে নিজের মা বাবাকে বলা যায় দেখো তোমার মেয়ে এরকম ডিস্টার্ব করছে একজন নতুন দম্পতিকে। তো বলছি যে হয়তো কষ্ট পাচ্ছে, তুমি মুক্তির জন্য ইয়ে করো। তো যাই হোক এটা শুনে বলে ওরা রিচুয়াল একটা করেছিল, তারপর নাকি কোনো প্রবলেম হয়নি, না রনের বাড়িতে না উত্তমের বাড়িতে। আর আমি বলবো যে এই মেয়েটা এরকম করেছে, হয়তো এরকম দেখো সিচুয়েশন, পৃথিবীটা তো অনেক বড়, আহ এগুলি হয়েই থাকে, শুধু মেয়েরা যে ডিচ করে তা না, ছেলেরাও ডিচ করে, মেয়েরাও ডিচ করে, মানে দুই পক্ষ থেকে এই জিনিসটা হয়, কিন্তু দুই পক্ষে ডিচ করার পর না আহ, এরকম করে নিজের লাইফটা নিয়ে নেওয়া উচিত না। হ্যাঁ এটা প্রচন্ড কষ্টকর, কারণ আমি হয়তো মুখে বলে দিচ্ছি না যে এরকম উচিত না, কিন্তু যে ডিপ্রেশনে চলে যায় বা যে কষ্টে চলে যায় তাকে, সে হয়তো বলবে যে তুমি কি জানো। হ্যাঁ 100 বার আমি হয়তো জানি না, কিন্তু এটা তো জানি মা বাবা খুব কষ্ট করে জন্ম দিয়েছে, এটা তো জানি মা বাবা খুব কষ্ট করে বড় করেছে, এটা তো জানি তোমার জীবন প্রচন্ড অমূল্য। একটা এমন একটা ছেলে বা এমন একটা মেয়ে যে যে তোমাকে ওরকম প্রাধান্যই দেয়নি, ও কি করে তোমার জীবনে এত প্রাধান্য পেতে পারে যে তুমি তোমার জীবনটাই নিয়ে নেবে। নিশ্চয়ই তোমার জীবনে সে ওরকম ইম্পর্টেন্ট রোল প্লে করে না, করতে পারে না, যদি করতো সেটা সঙ্গে সঙ্গে মুছে দাও। তোমার জীবনটা প্রচন্ড দামি, ওর জন্য না হতে পারে, তোমার আশেপাশে অনেক মানুষের জন্য, ইনফ্যাক্ট তোমার জন্য প্রচন্ড দামি। ও গেছে তো ভগবান নিশ্চয়ই তোমার জন্য খুব ভালো একটা কিছু ভেবে রেখেছে, মেবি কেরিয়ার ক্ষেত্রে হোক, যেটার ক্ষেত্রেই হোক, কারণ আমি যেটা মানি, আমি সবসময় চোখ বন্ধ করে মানি। খারাপ তো অনেক কিছু দেখো সবার জীবনে হয়েছে, আমার জীবনেও হয়েছে হয়তো, বাট আমি মানি কি হয়তো হয়েছে এটার জন্য কারণ বেস্ট অপশনটা ভগবান আমার জন্য
দরজাটা খুলছে, তাই এই কষ্টটুকু হয়তো আমার পেতে হবে, এটা ভেবে এগিয়ে চলো। ওই মৃত্যু তো হবে, কেন হবে না, আমার হবে, সবারই হবে, কিন্তু ভগবান জীবন দিয়েছে, উনিই আমাকে নেবেন, আমি নিজেরটা নিজে নেব না, উনি যখন নেওয়ার তখনই নেবেন। তো এটাই রিকোয়েস্ট করব সবাইকে, যে তোমার লাইফটা ইম্পর্টেন্ট, আর কার জন্য না হয় তোমার জন্য ইম্পর্টেন্ট, অনেক কাজ করা বাকি আছে, কাজে লেগে পড়ো, ঠিক আছে? এইসব ডিপ্রেশন আস্তে আস্তে সরিয়ে দাও নিজের মাইন্ড থেকে। আর আমি তো আছি এরকম ঘটনা শোনাতে, আর 1001 গল্পে শোনাই তো, কত রকমের ঘটনা আসে। দেখো তো ওরা লড়াই করে করে কতটা এগিয়ে গেছে, কত কত সুন্দরভাবে সার্ভাইভ করছে, কত মানে নিজের জীবনটাকে অন্য একটা মাত্রায় নিয়ে চলে গেছে। 1001 গল্প দেখতে ভুলো না। তো চলো নেক্সট ঘটনা চলে যাব, তিন্নির ঘটনা। তিন্নির সেই ডোমেস্টিক হেল্পার যে রান্নায় হেল্প করে, ওই মাসি কিন্তু পাঠিয়ে দিয়েছেন একটা ঘটনা। তো ঘটনাটা ওনার পিসির ক্ষেত্রে। এই ঘটনাটার মধ্যেও না কিছু ইনফরমেশন আছে, তোমরা শোনো। তো উনি ছোট মানে ওরা ব্রাহ্মণ ফ্যামিলি ছিল। তো তখন দেখো ডাউরি সিস্টেম তো ছিল না। তো এই পিসির যখন বিয়ে হয়, তো কিছু মানে চাহিদা ছিল, তো যেরকম চেয়েছিল না ওরকম মোটামুটি, মানে বুঝতেই তো পারছো ওইরকম হাইফাই ফ্যামিলি তো ছিল না, মানে দিন আনে দিন খায় ফ্যামিলি ওরকম টাইপের। তো ওরকম ভাবে কিন্তু তথাপি ওরা যথাযোগ্য ওরা কিন্তু হেল্প মানে পিসিকে ওরকম ভাবে দিয়েছে। পিসির সঙ্গে এই যে মাসি আর কি, আমি মাসি বলি, মাসি বলবো নাকি একটা নাম দিয়ে দিলে ভালো হয়, পিসি মাসি নিলে গন্ডগোল হয়ে যাবে। মানে তিনি যে ডোমেস্টিক হেল্পার, ওনার নাম না হয় আমি দিয়ে দিই গীতা মাসি। হ্যাঁ, এই গীতা মাসি মানে ওর পিসির সঙ্গে প্রচন্ড বন্ডিংটা ভালো ছিল। হ্যাঁ, পিসি তো শ্বশুর বাড়ি চলে গেছে, ওনাকে খুব মিস করতো। আর আমি বললাম ওনারা ব্রাহ্মণ ফ্যামিলি ছিল, কিন্তু পিসি কিন্তু আবার ব্রাহ্মণ ফ্যামিলিতে বিয়ে দেয়নি, মানে ওখানে একটা ভালো ছেলে দেখে ওরকম মানে ওরাও চেয়েছে, এমন না যে দহেজ চায়নি, কিন্তু কম্পারেটিভলি কম, তাই এই ঘরেই ওনাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, যদিও সে ব্রাহ্মণ ফ্যামিলি ছিল না, কিন্তু পিসির বাবা ব্রাহ্মণ ফ্যামিলির ছিলেন। তো উনি মিস করতেন। একদিন মানে পিসি এসছে বাবার বাড়ি এসে না ওর মুখটা থমথমে, কান্না কান্না। তো ওর না মানে গীতা মাসি আড়ালে শুনতে পেয়েছে পিসি ওনার মাকে কান্না কান্না, মানে ওনার ঠাম্মিকে কান্না করে বলছে যে ওরা খুব জ্বালাতন করে, খুব মারে, মানে ওদের আরো চাই আরো চাই। তো বোঝাই যাচ্ছিল খুব কষ্টে দিন চলছে, কিন্তু ওনারাও তো দিন আনে দিন খায়, ওনারা আর কিভাবে মানে পিসিকে কিভাবে হেল্প করতে পারবেন, কারণ গীতা মাসিমার নিজের ভাই বোন ছিল, বা আরো পিসি কাকা ছিল যার পুরোপুরি জিম্মেদারি ওনার বাবার উপর ছিল, ওদেরকেও তো ইয়ে করতে হবে, মানে ওনারা না চেয়েও কিছু করতে পারছেন না। তো পিসির বড় মেয়ে হয়েছে, ছোট মেয়ে যখন 1 বছর, তখন হঠাৎ খবর এসছে পিসির মৃত্যু হয়েছে। পিসির মৃত্যু হয়েছে মানে বলছে হ্যাঁ পিসি মানে ওই কি তোমার ওই আগে যে হিটার, ওই পাম্প স্টোভ গুলি হতো না, ওইগুলি ব্রাস্ট করে আর কি পিসির মৃত্যু হয়েছে, ন্যাচারাল ডেথ। তো ওদের মনে না কিন্তু কিন্তু হয়েছে, থাকলেও না ওরকম ভাবে, যেহেতু বললাম ফিনান্সিয়ালি অত স্টেবল নয়, অত জানাশোনা নয়। আর জানো তো কমজোরকে সবাই দাবিয়ে রাখতেই হয়তো ভালোবাসে, যেহেতু ওরা কমজোর ছিল, ওরকম ভাবে মানে ভয়েস রেজও করতে পারেনি, ওদেরকে কেউ হেল্প করতেও আসেনি। তো 14 দিন মাথায় যখন কাজ হয়, এই ক্ষেত্রে একটা কথা বলবো, যেটা প্রচন্ড বড় ভুল করেছিল পিসির শ্বশুর বাড়ি। 14 দিনে নাকি কাজ করেছিল, এবং ওদের বাড়িতে তো ইনভিটেশন মানে নেমন্তন্ন এসেছিল শ্রাদ্ধের, তো ওরা শ্রাদ্ধে যায়নি। গীতা মাসি এবং গীতা মাসির বাবা মাছ পরশের দিন মানে মৎস্য মুখের দিন গেছিলেন পিসির গ্রামে, মানে বেশি দূর নয় কিন্তু, হ্যাঁ ওই তোমার হাঁটা পথ, তারপর ওই যে ভ্যান করে যেতে হয় ওই রকম টাইপের। তো এক দুটো গ্রাম পরেই পিসির বাড়ি। তো ওরা গীতা মাসিমা আর বাবা গেছে, তো 14 দিনের কাজ হয়েছে মৎস্যমুখী। তো মনে মনে এটা ছিল যে দেখো, ওরা তো ভাবছে হয়তো আত্মহত্যা করেছে বা পুড়িয়েই মেরেছে বা যেটাই হোক, কিন্তু আত্মহত্যা হোক, পুড়িয়ে মারা হোক বা অ্যাক্সিডেন্টাল ডেথ হোক, আমরা জানি এইসবের ক্ষেত্রে কিন্তু 3 দিন ইয়ে করতে হয়, 4 দিনের দিন কাজটা হয়। কিন্তু এরা ন্যাচারাল ডেথ দেখানোর জন্য এই কাজটা করেছে 14 দিনে, যেটা সবচেয়ে থেকে বড় ভুল করেছিল ওরা। তো গেছে ওখানে, তো সবার জন্য গিফট টিফট নিয়ে গেছে। হ্যাঁ, আর যেহেতু ছোট গীতা মাসিমা গেছে, তো ওকেও ওরা অনেক কিছু দিয়েছে, ফল টল মিষ্টি টিষ্টি। তো উনি না একটা পুটুলি বানিয়ে হাতে রেখেছে, এবং ওনার বাবা ওনার মানে যার একটা ব্যাগ তো থাকে না, যেহেতু উনি পুরোহিত্য করতেন, ওটা নিয়ে আসছেন। আস্তে আস্তে গীতা মাসিমার না প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। তো একটা চাপকল ছিল, মানে একটা বাঁশঝাড়, একটা প্রচন্ড ঘন বাঁশঝাড়, তার ঠিক অপোজিটে ছিল চাপকল। তো গীতা মাসিমার বাবা বলছে যে ঠিক আছে চল ওই চাপকল মানে ওই চেপে চেপে যে
ওটাকে হাফ কল বলে, পাম কল বলে, আমরা তো পাম কলই বলতাম, যে পাম দিয়ে দিয়ে করতে হয়, বা চাপ কল। তো উনি মানে গীতা মাসিমা আঁচলা ধরে এরকম জল খাবে আর উনি পাম্প করছেন, পাম্প করতে করতে গীতা মাসিমা হঠাৎ তাকিয়ে দেখছেন কি বাবা পাম্প করছেন না, করছেন কে বলতো, তার মৃত সেই পিসি, ঠিক আছে। তো এটা দেখে তো উনি ভয়, মানে উনি না এরকম করে ভয় পেয়ে গেছেন, আবার চোখ বন্ধ করে যে খুলেছেন দেখে বাবা। তো বাবা বলেছে হয়েছে, বলছে হ্যাঁ হয়েছে। তো বলছে চল চল বলে না, মানে যেই দাঁড়িয়েছে হাতটা এরকম করে ধরে না উনি হন হন করে টানতে টানতে নিয়ে গেছে। তো বাবা উনি বলছেন গীতা মাসিমা, বাবা বাবা চলতে পারছি না, পা ব্যথা হচ্ছে, তুমি এরকম করে টেনে টেনে নিয়ে যাচ্ছ কেন? বলছে কোনো কথা বলবি না, দৌড়ো দৌড়ো, মানে পারলে বাবা মেয়ে দুজনে মিলে দৌড়তে 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 কোনো মতে বাড়িতে পৌঁছলেন। বাড়িতে পৌঁছানোর পর গীতা মাসিমার মাকে বললেন যে ইমিডিয়েট ওকে স্নান করাও। উনিও স্নান টান করে একদম ওনার যে ঠাকুরের সিংহাসন ওখানে বসলেন, গীতা মাসিমাকেও বসলেন। তখন গীতা মাসিমার মা বলছেন যে আচ্ছা তোমরা এসে এরকম চান টান করে ঠাকুর ঘরে কেন গীতাকে নিয়ে বসছো? তো বলছে কাজ আছে, তুমি যাও, পরে বলছি। তো গীতা মাসিমাকে না ওই ওনার যে পৈতা আছে, পৈতা নিয়ে না এরকম রিচুয়ালস করে ঠরে, তখন গীতা মাসিমা বলছেন যে জানো বাবা, আমি না তুমি যখন জল পাম দিচ্ছিলে না, হঠাৎ আমি দেখে কি পিসি, হ্যাঁ। তখন গীতা মাসিমা বাবা বললেন যে তুই তো দেখেছিস পিসি, আমি কিন্তু তোর পিসিকে অনুভব করতে পারছিলাম। ইনফ্যাক্ট তোর সঙ্গে যখন আমি চলতে চলতে আসলাম, কারণ এর আগেও ওর বাবার বাড়িতে মানে পিসির শ্বশুর বাড়িতে গীতা মাসিমার বাবা অনেকবার পৌঁছাতে গেছিলেন, তো ওনার বারবার মনে হচ্ছিল ওনার সঙ্গে ওনার মেয়ে না ওনার বোন হাঁটছে। ইভেন বোনের প্রেজেন্স উনি ফিলও করতে পারছেন। অ্যান্ড উনি যখন পাম দিচ্ছিলেন, মেয়ে তো জল খাচ্ছে, উনি দেখছেন ওনার বোন জল খাচ্ছে। অ্যান্ড উনি পুরো বুঝতে পেরেছেন যে ওনারা মানে ওনার পিসি কিন্তু ওনাকে মানে দেখা দিচ্ছেন এবং ওনাদের সাথেই চলছেন, ওর জন্য ভয় ছুটে তাড়াতাড়ি এইসব রিচুয়ালস করলেন, সো দ্যাট আত্মাটা যাতে মানে আর ওনাদের হার্ম না করতে পারে। অ্যান্ড অলসো পরেও কিন্তু ওর, যেহেতু আমি বললাম ওরা বুঝেই গেছে যে এটা তো ন্যাচারাল ডেথ ছিলই না, যে যতই বলুক পিসির জন্য কিন্তু ওরা কিছু কাজকর্ম করেছিল যাতে ওনার আত্মা শান্তি পায়। তো গীতা মাসিমার বাবা কিন্তু শুধু এইরকম না, আরো অনেক রকমের জিনিস সেন্স করতে পারতেন। পজিটিভ যেমন সেন্স করতে পারতেন, নেগেটিভও সেন্স করতে পারতেন। ফর এক্সাম্পল আরেকটা ঘটনা বলছি, গীতা মাসিমার বাবার সাথেই হয়েছে, যেহেতু উনি বললাম পুরোহিত্য করতেন। তো ওনার নারায়ণ শালগ্রাম শিলা কিন্তু ওনার কাছে ছিলেন, এবং অনেকে যে নারায়ণ পুজো দেয় না, দেখবে পুরোহিতরা কিন্তু নিজের শালগ্রাম শিলা নিয়ে আসে। তো শালগ্রাম শিলা অ্যাকচুয়ালি তো এখন তো ঝোলায় নিয়ে আসে, বা মানে ওরকম মানে ঠাকুরের একটা সিংহাসন বা বক্স ওতে করে ঝুলায় ঝোলায় মানে নিয়ে আসে। অ্যাকচুয়ালি শালগ্রাম শিলা কিন্তু ঝোলায় পুরার জিনিস নয়। শালগ্রাম শিলা তুমি যেখানেই যাও না ডান হাতে এরকম করে নিয়ে যেতে হয়, শালগ্রাম শিলা কিন্তু ঝোলাতে ঢোকাতে নেই। কিন্তু দূরপাল্লার রাস্তা হলে তো পারা যায় না, তখন আমরা কি করি ব্যাগে পুরে নিই। তো উনি যাচ্ছিলেন যাচ্ছিলেন যেতে যেতে মানে এক বাড়িতে গেছেন, গিয়ে শালগ্রাম শিলা নিয়ে যাচ্ছিলেন, গিয়ে ওখানে পুজো টুজো করে ওনার যা যা মানে উনি খুবই নাকি ধার্মিক প্রবণ, ওই নামাবলীও যে নামাবলী ধারণ করারও নাকি একটা রিচুয়ালস আছে, যেটা তিন্নি বললো, শেয়ার করে দিচ্ছি। যে নামাবলী বাজার থেকে কিনে এনে কিন্তু ধারণ করা নয়, ওটাকে সাবান দিয়ে কেচে ধুয়ে শুকিয়ে ওটাকে রীতিমতো রিচুয়ালস করতে হয় মন্ত্র বলে, তারপর তুমি সেটা গায়ে দিতে পারো, ঠিক আছে। তো ওরকম নামাবলী গায়ে জড়ো করে পুজো শেষ ফলমূল নিয়ে তো শালগ্রাম শিলা, একে তো ভারী শালগ্রাম শিলা নিয়ে আস্তে আস্তে উনি বললেন কি হাতটা ব্যথা হয়ে গেছে, তো উনি ভাবলেন যে না একটুক্ষণ ঝোলাতে ঢুকিয়ে রাখি শালগ্রাম শিলাকে। তো শালগ্রাম শিলাকে যেই না ঢুকিয়েছেন, সেই ফট করে উনি দেখছেন কি একটা কালো ছায়া, হিউম্যান ছায়া ওনার চোখের সামনে সরে গেলেন। ওনার গা ভারী হওয়া শুরু করলো। এতক্ষণ শালগ্রাম শিলা হাতে ছিলেন, কোনো রকমের প্রবলেম হয়নি, যেই শালগ্রাম শিলাকে ভেতরে ঢুকিয়েছেন না ওনার এরকম প্রবলেম হওয়া শুরু করলেন। উনি না এই অবয়ব বা এই ছায়াকে অনেকবার প্রত্যক্ষ করার পর বলছেন না আর রিস্ক নিয়ে লাভ নেই, সঙ্গে সঙ্গে শালগ্রাম শিলা যেই হাতে নিয়েছেন না ওনার গায়ে সেই ভারীপান বলো বা সেই অবয়ব দেখা দেখি বলো সব কিন্তু স্টপ হয়ে যায়। তো বাড়িতে এসে শালগ্রাম শিলাকে তো জায়গায় রেখে সিংহাসনে রেখে উনি বুঝতে পেরেছিলেন আজকে হয়তো শালগ্রাম শিলার জন্য, যেহেতু নারায়ণ ছিলেন, কোন রকমের মানে ওই দুষ্ট আত্মা বা যেই ছিল ওনাকে কোন রকমের প্রভাব বিস্তার করতে পারেনি। শালগ্রাম শিলার আরেকটা নাকি কি মানে একটা রিচুয়ালস বা একটা নিয়ম হলো যে শালগ্রাম শিলা যাদের বাড়িতে আছে তাদের ইদার তো সোনা রূপা ছাড়ো, না হলে পিতল বা তামার সিংহাসনে, ছোট ছোট সিংহাসনগুলি আছে না ওখানে নাকি ওনাকে রাখতে হয়, অন্য কোথাও রাখা যায় না। তো এই ছিল তিন্নির পাঠানো একটা ঘটনা, অনেক রকমের ইনফরমেশনে ভরপুর ছিল, অনেক রকমের তথ্য জানতে পারলাম। আর সত্যি এটা তো আমরা জানি, দেখো যারা মানে অপমৃত্যু মরে বা সুইসাইড করে ওদের কাজ কিন্তু 4 দিনে হওয়া
উচিত। তো ডেফিনেটলি আমাদের পূর্বপুরুষরা যখন এই রিচুয়ালস গুলি বানিয়েছে বা আগের মানুষরা যখন রিচুয়ালস গুলি বানিয়েছে অনেক ভেবেচিন্তে কিন্তু বানিয়েছে। অত ভাবনা চিন্তা করার হয়তো সত্যি কথা বলতে ক্যাপাসিটি আমাদের মধ্যে নেই। ওরা ভাবনা চিন্তা করে গেছেন বলেই রিচুয়ালস গুলি এরকম বানিয়ে গেছেন। আর আমার মনে হয় এগুলিকে যদি ফলো করি না, আখিরে লাভটা আমাদেরই হবে। কারণ আমি সবসময় বলি ওরা যা করে গেছে এমনি এমনি না, ওর মধ্যে কিন্তু যথেষ্ট কারণ আছে। তো কেমন লাগলো আজকের ঘটনা? আর ঘটনা দেখছো তো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো তো, শেয়ার করছো তো সবার সাথে। কত রকমের ইনফরমেশন আছে বলতো ঘটনা, অ্যাটলিস্ট অনেকে হয়তো সাবধান হয়ে যেতে পারবে। তো এই ছিল একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ তিন্নি। আর দেখতে থাকো কবে মঙ্গল, শুক্র, রবি ঠিক 2:55-তে চলে আসে এপিসোড। না হলে তো আমি লাইভে আসি, লাইভে আসলে তো নোটিফিকেশন সকালবেলা দিয়ে দিই। সঙ্গে থেকেও পাশে থাকো, এভাবেই থাকতে হবে, এভাবে ফ্যামিলিটাকে আরো বড় করতে হবে। আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।